রাজনৈতিক চাপে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন মোদি, সতর্ক পাকিস্তান। সিন্ধু চুক্তি স্থগিত করায় নয়াদিল্লিকে প্রতিবাদপত্র, ইসলামাবাদের সীমান্তে দুই দেশের সেনা বিনিময়। আবারও অরুণাচলে বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করল চীন, হাস্যকর চেষ্টা বলছে ভারত। ইরান কিছুতেই পারমাণবিক শক্তির অধিকারী হবে না, ফের ঘোষণা ট্রাম্পের। তেহরান কোনোভাবেই মাথা নত করবে না, বললেন পেজেশকিয়ান। ইউক্রেন শান্তি আলোচনায় থাকছে না পুতিন, ট্রাম্প। 20,000 কোটি ডলারে 160টি মার্কিন জেট কিনবে কাতার। ফিলিস্তিনিদের তাড়াতেই গাজা ধ্বংস করছে ইসরায়েল, স্বীকারোক্তি নেতানিয়াহু। উপত্যকায় আরও 84 জন নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। রাজনৈতিক চাপে ভারতের প্রধানমন্ত্রী যে কোনো বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা করছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বুধবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোদি এখন রাজনৈতিকভাবে কোণঠাসা। হতাশা থেকে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেন, তেমনটা হলে পাকিস্তান কঠোর জবাব দেবে। পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, পাকিস্তান কোনো আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতিতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সমর্থনে রাজি হয়েছে। তিনি দাবি করেন, চলমান সংঘাতে 5টি ভারতীয় যুদ্ধবিমান ও 77টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। এদিকে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করায় ভারতের সিদ্ধান্তকে অবৈধ ও ভিত্তিহীন বলে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি পাঠিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়কে লেখা পাকিস্তান সরকারের ওই চিঠিতে বলা হয়, 1960 সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী একতরফাভাবে চুক্তি স্থগিত করার সুযোগ নেই। কূটনৈতিক উত্তেজনার মধ্যেও গতকাল বুধবার ভারত পাকিস্তান একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর করেছে। বৃহস্পতিবার এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, পাকিস্তান ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমারকে। অন্যদিকে পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদুল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিয়েছেন ভারতীয় বিএসএফ কর্মকর্তারা। সম্প্রতি তারা দুজন নিজেদের সীমানা অতিক্রম করে অন্যের সীমানার ভেতরে প্রবেশ করায় গ্রেপ্তার হন। ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে রাজ্যটির বিভিন্ন স্থানকে আবারও নতুন নামে অভিহিত করার উদ্যোগ নিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান দাবি করে বলেছেন, জাংনান বা অরুণাচল চীনের এলাকা। চীনের সরকার এই অঞ্চলে কিছু স্থানের নাম সংশোধন করেছে। এটি চীনের সার্বভৌম অধিকারভুক্ত বিষয়। এর আগে 2025 সালের মার্চে 30টি, 2023 সালের এপ্রিলে 11টি অঞ্চলের নাম প্রকাশ করেছিল চীন। এদিকে চীনের এই নাম পরিবর্তনের উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীন অরুণাচল প্রদেশের স্থানের নাম পরিবর্তন করে একে অর্থহীন ও হাস্যকর চেষ্টা করছে। বেইজিংয়ের এমন উদ্যোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে নয়াদিল্লি। তিনি বলেন, নাম বদলালেই বাস্তবতা বদলায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হতে দেবে না আমেরিকা। আবার এমন হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বিনিয়োগ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, এ অঞ্চলের জন্য সবচেয়ে বিধ্বংসী শক্তি হচ্ছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান যদি চায় তবে এখনও একটি কূটনৈতিক পথ খোলা রয়েছে। দেশটি সন্ত্রাস ও বিশৃঙ্খলার পথে হাঁটলে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগে বাধ্য হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দিন না কেন, ইরান কোনোভাবেই মাথা নত করবে না। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প ভাবছেন মধ্যপ্রাচ্যে স্লোগান দিলে ইরান ভয় পাবে। ইরানিরা ভয় পায় না। শুয়ে মরে যাওয়ার চেয়ে বীর হয়ে শহীদ হওয়া ইরানিদের কাছে অনেক গর্বের। পেজেশকিয়ান জানান, শান্তিপূর্ণ আলোচনায় তারা রাজি, তবে ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না। সম্মান রক্ষা করেই আলোচনা হতে হবে। তুরস্কে বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় উপস্থিত থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বুধবার রাতে রুশ প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, তুরস্কে আলোচনার জন্য একদল দক্ষ ব্যক্তিকে পাঠাচ্ছে রাশিয়া। ওই দলে থাকবেন প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা ভ্লাদিমির মেদিনিস্কি এবং উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন। এদিকে এক মার্কিন কর্মকর্তা জানান, আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন না। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 160টি জেট কিনবে কাতার। মার্কিন কোম্পানি বোয়িং থেকে কাতার এয়ারওয়েজের জন্য এসব জেট কেনা হবে। গেল বুধবার কাতার সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ সংক্রান্ত চুক্তিতে সই করেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
এর আগে সৌদি আরব থেকে উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে গিয়ে বিলাসবহুল সংবর্ধনায় সিক্ত হন মার্কিন প্রেসিডেন্ট। কাতারের জেট বহর ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানকে গার্ড দিয়ে নিয়ে আসে। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান কাতারের আমির। গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা যাতে না ফিরতে পারে সে লক্ষ্যে আরও বেশি করে বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলি পার্লামেন্টের নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে একথা বলেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গতকাল বুধবার এ খবর দিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। রোববার অনুষ্ঠিত ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে। বৈঠকে নেতানিয়াহু বলেন, বাড়িঘর ধ্বংস করলে গাজাবাসী উপত্যকা ছেড়ে চলে যাবে। তাদেরকে গ্রহণ করতে রাজি হওয়া দেশ খুঁজে বের করাই মূল সমস্যা। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গেল ২৪ ঘন্টায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০রও বেশি মানুষ। সবশেষ হিসাব অনুযায়ী উপত্যকাটিতে ৫২,৯০০ জনের বেশি মানুষ মারা গেল। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছেন ৯০%রও বেশি মানুষ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।